আসসালামু আলাইকুম। জুয়েল জব ম্যাথ পয়েন্ট আয়োজিত লালবাগ রংপুরে যেটা অবস্থিত। আমার ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে 01723 181855। আচ্ছা, গত শুক্রবার গতকাল আমাদের যে পরীক্ষাটা হয়েছে, আমাদের বাংলাদেশ নৌবাহিনী পদের নাম উচ্চমান সহকারী। এটা একটা ভালো একটা পোস্ট। আমাদের 14/8/2026 এই তারিখে পরীক্ষা হয়েছে। আমাদের সময় ছিল 60 মিনিট এবং পূর্ণ মার্ক ছিল ৮০ মার্ক। তাহলে আমাদের এখান থেকে যে ম্যাথ গুলো আসছিল, এই ম্যাথ গুলো এখন আমরা একটু সলভ করব। তাহলে তাহলে জুয়েল জব ম্যাথ পয়েন্ট থেকে আমাদের যে প্রশ্নগুলো ছিল, এখানে আমাদের সবগুলো প্রশ্নই কিন্তু কমন ছিল। তারপরে কত মজা না? তার মানে একটা শীট থেকে, একটা ছোট্ট একটা শীট থেকে যদি আমরা সব প্রশ্ন কমন পাই, তাহলে সেটা পড়াটাই বেস্ট। ঠিক আছে, অনেক মোটা মোটা বই না পড়ে। তাহলে এখন আসি আমাদের যে প্রথম প্রশ্নটা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো, প্রস্থ 20% কমানো হলো। মনে রাখবো, একই পার্সেন্টের বৃদ্ধি একই পার্সেন্টের হ্রাস হলে সেখানে অবশ্যই কি পাবে? হ্রাস হবে। কি হবে? হ্রাস হবে। ওকে, অবশ্যই সেখানে কি পরিবর্তন হবে? হ্রাস হবে। তাহলে এখন আমাদের একই পার্সেন্টের বৃদ্ধি একই পার্সেন্টের হ্রাস থাকলে আমরা যে ফর্মুলাটা ইউজ করব, আমাদের প্রশ্নে উল্লেখিত সংখ্যাগুলো গুণ করে দিব। ওটাকে আমরা 100 দ্বারা ভাগ করে দিব, 0,0,0,0 কাটবো 4। আর এখানে তো আমি আগেই বলছি, আমরা 4% কি হ্রাস। হ্রাস মানে কি? কম। তাহলে আমাদের এখানে হচ্ছে 4% কমবে। এখন যদি এরকম বলতো যে ভাইয়া এখানে 10% বৃদ্ধি 10% হ্রাস, তখন আমরা ওই 10 গুণ করে 100 বানাবো, 100কে 100 দ্বারা ভাগ করবো, হবে 1। তাহলে 1% হ্রাস হবে। কথা ক্লিয়ার? আমরা পারবো ইনশাল্লাহ। আপনারা পারবেন, আমার এই ভরসা আছে। তাহলে আমাদের প্রশ্নে, আমাদের পরীক্ষায় আমি ক্লাসে বারবার বলি, কোন বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতটা আমাদের কি? 22/7। ঠিক আছে, একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে, 5 জন কিছুই খেলে না, কতজন উভয় খেলাই খেলে? ওকে, তাহলে এখন আসি আমরা যে কাজটা করব। আমরা প্রথমে একটা ভেন চিত্র আর্ট করলাম। আমাদের হচ্ছে বিষয় যতটা বৃত্ত ততটা আর্ট করব, বিষয় যতটা বৃত্ত ততটা। ওকে, আচ্ছা, কতজন আমাদের শুরু করব মাঝখান থেকে, তাহলে উভয় বিষয় থেকে শুরু করতে হবে। 5 জন কিছুই খেলে খেলে না। এই বক্সটা হলো আমাদের কি? খেলে না। বক্সটা হলো কি? খেলে না। যেহেতু বক্সটা হলো খেলে না, তাহলে আমাদের পুরো বক্সটা আমাদের যারা যারা খেলে তাদের খেলে না বানিয়ে অঙ্ক করব আমরা। তাহলে আমাদের 18 জন হচ্ছে খেলে, আমার তো দরকার খেলে না। মোট শিক্ষার্থী থেকে যদি আমি বাদ দেই, তাহলে খেলে না বের হবে। তাহলে আমাদের হচ্ছে মোট থেকে আমাদের 30 থেকে 18 বাদ দিলে হয় 12, 12 লিখে ফেললাম। আমাদের 30 থেকে 14 বাদ দিব, কারণ এটাও খেলে, খেলে না বানাইতে হবে 16। তাহলে সব আমাদের হচ্ছে বিয়োগ করে দিব। 12 থেকে 5 বিয়োগ করবো, কারণ বৃত্তের ভেতর অলরেডি 12 জনের মধ্যে কি 5 জন ঢুকে গেছে। তাহলে বিয়োগ করে দেন 7। তাহলে আমাদের 16 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 11। সব যোগ করে দিব, তাহলে আমাদের কত হয়? 12 আর 11 আমাদের যোগ করলে হবে 23। তাহলে আমাদের মোট শিক্ষার্থী 30, সেখান থেকে খেলে না বাদ দিব, তাহলে কতজন খেলে এটা বের হয়ে আসবে 7। অঙ্ক শেষ। এরপরের প্রশ্ন 44 নম্বর প্রশ্নটা কি বলছে? 1, 3, 6, 10, 15, 21 ডট 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 30 আমাদের 10তম পদ বের করতে বলছে। আমাদের দিচ্ছে 6টা পদ, এরপরে আরো 4টা পদ বের করে তারপরে 10 নম্বর পদটা পাবো। তবে আমাদের কোন অর্ডারটা মেনটেন করতেছে সেটা আমরা দেখবো। প্রথমটা 2, তারপরটা আমাদের কত? 3, তারপরটা কত? 4, তারপরটা কত? 5। এই যে দেখেন, 2, 3, 4, 5 আমাদের এই যে বিয়োগফলটা এক এক করে বৃদ্ধি পাচ্ছে। তারপর 6, তারপর পদটা বের করতে হলে 7 যোগ করতে হবে। তাহলে 21 সাথে 7 যোগ করলে কত হবে? 28। 28, তারপরে আমাদের 7 যোগ করছি আমরা। এরপরটা কত যোগ করব? 8 যোগ করব। তাহলে আমাদের 28 এবং 8 যোগ করলে কত হবে? 28 এবং 8 যোগ করলে হবে 36। 36 আমাদের হচ্ছে কত বাড়লো এবার? 9 বাড়বে এবার। তাহলে যোগ করব, কত হবে? 45। এবার আমাদের 10 যোগ করতে হবে, তারপরে আমাদের দশম পদটা বের হবে 55। অঙ্ক কি শেষ? তাহলে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা, এখানে আমরা একটা হিসেবে ভুল করছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10তম পদটা আমাদের কত? 55। অঙ্ক হয়ে গেল। এখন আসি পরের অঙ্কটা, যেটা বলছে দেখি, লাভের হার 7% থেকে কমে কয় পার্সেন্ট হয়েছে? 5% হয়েছে। তাহলে ব্যক্তিকে এখন 5% হারে সুদ দিচ্ছে। তার এক ব্যক্তির আয় 5 বছরে 700 টাকা কমে গেছে, মূলধন কত? তাহলে আমাদের কমে গেছে কত টাকা? 700 টাকা।
তাহলে আমাদের আগে ছিল আমাদের 7%, কমছে কত পার্সেন্ট? 2%। এটা দিয়ে অঙ্ক করব। তাহলে আমাদের লাভ কমে গেছে। আমাদের হচ্ছে এটা কি 7 বছর 700 টাকা লাভ কমে গেছে। আয় মানে কি? লাভ। লাভ মানে কি? সুদ। সুদ আমাদের কমে গেছে 700 টাকা। তাহলে সুদ থাকলে সুদ যাবে উপরে, ওর সাথে 100 গুণ হবে, আর নিচে সময় গুণন সুদের হার। তাহলে আমি মূলধন পাবো। মূলধন। তাহলে কাটবো আমরা, কাটি 20, কাটবো 10। তাহলে আমাদের কত হলো? 7,000 টাকা। অঙ্ক শেষ। তাহলে এবার মূলধন বের করতে বলছে। কত সহজ না? অনেক সহজ। হ্যাঁ, অনেক সহজ। আমাদের পরের অঙ্কটা দেখি কি বলছে। 20 টাকায় একটি করে কমলা কিনে আমাদের 120 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে 20% লাভ হবে? তাহলে আমাদের হচ্ছে সংখ্যা চেয়েছে। তাহলে আমাদের হচ্ছে 20 টাকায় আমাদের কি বলছে? একটি কমলা কিনে 120 টাকায় আমাদের হচ্ছে কয়টি কমলা বিক্রয় করলে আমাদের লাভ হবে? তাহলে আমাদের এখন একটি আসি। আমাদের 20 টাকায় কিনছে কয়টি? তাহলে একটির ক্রয় মূল্য, একটির ক্রয় মূল্য আমাদের 20 টাকা। একটির ক্রয় মূল্য আমাদের কত টাকা? 20 টাকা। ঠিক আছে? তাহলে আমাদের এক্স টির বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 120 টাকা। বিক্রয় মূল্য কত টাকা? 120 টাকা। একটির বিক্রয় মূল্য কি হবে? 120 ভাগ কত? এক্স হবে। ওকে? তাহলে আমি 20 টাকা ক্রয় মূল্য, আর এই পাশে 120 ভাগ এক্স হলো কি? একটির বিক্রয় মূল্য। একটির ক্রয় মূল্য, একটির বিক্রয় মূল্য। আমি যদি 20% লাভ মানে কি 120% করি, 120% করি আমি হচ্ছে 20% কে, তাহলে আমার এটাও বিক্রয় মূল্য হয়ে যাবে। তার মানে বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য। কোনো সূত্র লাগবে না। তাহলে এখন আসি আমাদের হচ্ছে কি করে করবো আমরা। এই পাশে আমাদের 120, এই পাশে 120 কেটে গেলাম। তাহলে এখন কাটি 5। তাহলে x ইজ ইকুয়াল টু কত? 5। অঙ্কে 5 কোথায় আছে? উপরের দিকে আছে। তাহলে অঙ্কে 5 হবে উপরের দিকে। তাহলে এটা ক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্যকে আমাদের বিক্রয় মূল্যের পার্সেন্ট দিয়ে গুণ করছি, ওটাও বিক্রয় মূল্য হয়ে গেছে। আর এটা অটো কি বিক্রয় মূল্য আছে, তাহলে বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য 5। আমাদের কোনো সূত্র লাগবে না। সূত্র মুখস্থ করার কিন্তু একদম সময় নেই আমাদের হাতে। ঠিক আছে? তাহলে 5 কোথায় আছে? এখানে আমরা দেখে নেই, তাহলে আমরা উত্তর পেয়ে যাবো। এই যে 5 আছে আমাদের উত্তরে। হ্যাঁ, 5 আছে। তাহলে আমাদের আসি, কামাল জামালের চাইতে কত বছরের ছোট? 3 বছরের ছোট। আমাদের আফজাল কামালের চেয়ে 2 বছরের ছোট। আচ্ছা, এখন আসি আমাদের হচ্ছে কামালের সঙ্গে সবার তুলনা করতেছে, এই জন্য কামাল দিয়ে ধরে নিব। তাহলে কামাল ইজ ইকুয়াল টু এক্স। কামাল জামালের চাইতে 3 বছরের ছোট। জামালের চাইতে ছোট, তাহলে জামাল তাহলে কি বড়? তাহলে জামাল তাহলে কি হবে? এক্স প্লাস কত? 3। জামাল তাহলে কি হবে? এক্স প্লাস কি? 3। আচ্ছা, আফজাল আবার কামালের চেয়ে 2 বছরের ছোট। তাহলে আফজাল আমাদের কি হবে? কালাম থেকে কি হবে? 2 বছরের ছোট হবে। ওকে, এবার আসো, মুনিমের বয়স যখন 5 বছর, তখন কামালের বয়স, কামালের কিন্তু জন্ম হয়, তাহলে কামালের তখন 0 বয়স। মুনিম তাহলে 5 বছরের বড়। তাহলে আমাদের হচ্ছে মুনিম তাহলে 5 বছরের বড়। তাহলে এক্স প্লাস কত? 5। কামাল অপেক্ষা বড় 5 বছরের। কামাল তো আমরা আগে থেকে জানি এক্স। আচ্ছা, তাহলে তাদের মধ্যে জ্যেষ্ঠতমের আমাদের বয়স বলছে 52। তাহলে সবচেয়ে বড় কিন্তু মুনিম, কারণ আমাদের হচ্ছে এটা কামাল, এ আমাদের হচ্ছে এর চেয়ে ছোট হলো কি? আফজাল। আফজালের চেয়ে আমাদের কামালের চেয়ে কাছাকাছি বড় হলো আমাদের কি? জামাল। কিন্তু তার চেয়েও বেশি বড় হলো কি? আমাদের হচ্ছে মুনিম। তাহলে এখন সবচেয়ে বড় হলো মুনিম। মুনিম ইজ ইকুয়াল টু 52 বছর। এক্স ইজ ইকুয়াল টু কত? 47 বছর। তাহলে এখন আসি আমাদের কার মান বের করতে বলছে? আফজাল। এক্স এর মান যেহেতু পেয়ে গেছি, এখন মান বসাবো। তাহলে আমাদের এই আফজালের বয়স বের করতে বলছে। আমাদের 47 বিয়োগ 2 ইজ ইকুয়াল টু কত? 45। অঙ্ক যেখানে 45 আছে সেটা হবে উত্তর। অঙ্ক শেষ। ওকে, এবার আসি পরের প্রশ্নটা। কত মজা না? অনেক সহজ, কিন্তু প্রশ্নগুলো অনেক সহজ দিয়েছে। আপনারা একটু এলোমেলো করলে এটাকে কঠিন বানাইতে পারবেন। এটা আমার আপনাদের সুযোগ আছে আর কি। আচ্ছা, পরের প্রশ্নটা কি বলছে? একটি ঘড়ি প্রতিদিন 10 মিনিট করে হারাচ্ছে। ওকে, কতদিন পরে ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় দেবে? তাহলে সঠিক সময় আমাদের বের করার সূত্রটা হলো, উপরে হলো 12 ঘন্টা ভাগ 12 ঘন্টা ভাগ আমাদের যা সময় হারাবে। 12 ঘন্টা ভাগ যা সময় হারাবে। কতটুকু হারাচ্ছে? 10 মিনিট। তাহলে নিচে হলো মিনিট আর উপরে হলো ঘন্টা, এটা কি কখনো শোভা পায়? পায় না।
তাহলে সেক্ষেত্রে ওপরটাকে আমাকে মিনিট বানাইতে হবে, 12কে 60 দিয়ে গুণ করলেই মিনিট হয়ে যায়। তাহলে 0 0 কাটবো 72। তাহলে আমাদের 72 আমাদের কি দিন, আর বের হবে কিন্তু দিন, তাহলে উত্তরে বের হবে দিন। ওকে, আমরা পেয়ে গেছি আমরা। পরের প্রশ্নটা যদি দেখি, খুবই সহজ প্রশ্ন পরের প্রশ্নটা। আমাদের বলছে ক, খ, গ এর বেতনের অনুপাত 7:5:3। খ, গ এর তুলনায় 2220 টাকা বেশি পেলে, আমার সিটে আছে কিন্তু এটা 222 টাকা আছে আমাদের। তাহলে আমাদের 20 টাকা বেশি পেলে ক এর বেতন কত? তাহলে আমাদের হচ্ছে এই যে অপেক্ষা বেশি, বেশি মানে হলো বিয়োগফল। কত বিয়োগফল? 2220। আচ্ছা, আমাদের বলছে কার কার মধ্যে বিয়োগফল? খ আর গ। তাহলে অনুপাতেরও বিয়োগফল লাগবে খ আর গ। 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2। আচ্ছা, ক এর বেতন চাইছে, ক এর বেতন হচ্ছে কত? 7। তাহলে 7 দ্বারা গুণ করে দিব আমরা। কাটবো 1 1 1 0। তাহলে আমাদের কি হবে উত্তর? 7 7 7 0। তাহলে উত্তর আমাদের এটা। কত সহজ, তাই না? ওকে। কোন ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণদ্বয় কিরূপ আমরা চিত্রের মাধ্যমে বুঝি। তাহলে আমাদের এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এর বড় বাহু হলো এইটা, তাহলে এই বাহু সংলগ্ন কোণদ্বয় সূক্ষ্মকোণ। এটা যদি একটা স্থূলকোণ হয়, তাহলে এখন দেখি স্থূলকোণের বৃহত্তর বাহু সংলগ্ন আমাদের কোণদ্বয় কি কোণ হবে? সূক্ষ্মকোণ হবে। তাহলে আমরা দুই ভাবে বুঝলাম যে সূক্ষ্মকোণ হয়। তাহলে বৃহত্তর বাহু সংলগ্ন কোণদ্বয় সবসময়ের জন্য কি হবে? সূক্ষ্মকোণ হবে। আচ্ছা, দুইটি গোলকের আয়তন বলছে 8 অনুপাত কত? 27। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে খুব সহজ অঙ্ক এটা। তাহলে অনুপাত থেকে আমাদের প্রথমে ব্যাসার্ধের অনুপাত বের, আয়তন থেকে আমাদের ব্যাসার্ধের অনুপাত বের করি। তাহলে আমাদের ব্যাসার্ধের উপর কি আছে? গোলকের আমাদের সূত্র বলছে যে 4/3 পাই আর কিউব। তাহলে আমাদের এখানে আর কিউব আছে, তাহলে আমাদের এখানে ঘনমূল করলে আমি আর এর মান পেয়ে যাচ্ছি। তাহলে 8 এর উপর ঘনমূল করলে 2 হবে, 27 এর উপর ঘনমূল করলে 3 হবে। আচ্ছা, আর আমাদের হচ্ছে এবার ক্ষেত্রফলের অনুপাত বলছে, ক্ষেত্রফলের সূত্র হলো 4 পাই আর স্কয়ার। আর এর উপর স্কয়ার আছে, তার মানে এদের উপর এখন স্কয়ার দিতে হবে। তাহলে 2 এর উপর স্কয়ার মানে 4, 3 এর উপর স্কয়ার মানে কত? 9। 4 অনুপাত কত? 9। সহজ না? অনেক সহজ প্রশ্ন, ঠিক আছে? এগুলো এত সহজ প্রশ্ন আসছে, খুব বেশি সময় লাগার কথা না কোনো স্টুডেন্টের। আচ্ছা, এখন আসি পি প্লাস 1/p = 5 হলে আমাদের পি কিউব প্লাস 1/p³ হট। আমরা সূত্র ব্যবহার করব মানের ওপর কিউব প্লাস মাইনাস 3 ইন্টু মান। এই যে সূত্র ব্যবহার করলাম। এখন আসি, এখানে প্লাস থাকলে আমরা মাইনাসকে ব্যবহার করব, মাইনাস থাকলে প্লাসকে ব্যবহার করব। তাহলে 5 এর ওপর কিউব মাইনাস আমাদের কি হবে? 3 ইন্টু 5। 125 থেকে 10 15 বাদ দিলে কত হবে? 110। অঙ্ক কি শেষ? আচ্ছা, এবার পরের প্রশ্ন আছে। এ বি সি ডি বৃত্তে এ বি এবং সি ডি দুইটি সমান জ্যা পরস্পরকে পি বিন্দু ছেদ করে। চিত্র 8 করার সময় আমাদের এ বি সি ডি এর আমাদের বৃত্তে কোনো অর্ডার মেনটেন করতে হয় না, যেটা মেনটেন করতে হয় আমাদের চতুর্ভুজে, এখানে মেনটেন করতে হয় না। তাহলে সেক্ষেত্রে আমরা চিত্র যদি 8 করি, তাহলে এ বি একটা আমাদের হচ্ছে জ্যা, এটা মাঝখানে যদি কেন্দ্র একটা চিন্তা করি, আর সিডি একটা যদি আমাদের হচ্ছে জ্যা চিন্তা করি, তাহলে পি একটা বিন্দু, আমাদের মধ্যবিন্দু হইতে পারে, যে কোনো সাইডে হতে পারে। মধ্যবিন্দু হলে ওরা কিন্তু অবশ্যই বলে দেবে এটা মধ্যবিন্দু। তাহলে যেহেতু মধ্যবিন্দু ওরা বলে দেয় নাই, তার মানে এটা মধ্যবিন্দু হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এখন দেখি আমাদের কি বলছে। প্রথমটা বলছে পিসি আর সিডি সমান। নর্মাল চোখেই দেখা যাচ্ছে পিসি এবং পিডি কি সমান নয়, নর্মাল চোখে দেখা যাচ্ছে। পিবি এবং পিএ সমান, পিবি এবং পিএ সমান, এটাও সমান নয়। পিবি এবং পিডি, পিবি এবং পিডি এর, হ্যাঁ এটা সমান। পিবি এবং পিডি পরস্পর সমান, এটা সমান, এটা ঠিক আছে। এবার পি এ আর পি সি সমান, এটাও ঠিক আছে। তার মানে আমাদের এখানে উত্তর হলো দুইটা। তাহলে যেটা উত্তর আগে থাকবে গ্রহণযোগ্যতা অনুযায়ী, তাকে আমাদের কি করতে হবে? আনসার করতে হবে। ওকে, আচ্ছা। একাধিক উত্তর থাকলে আমাদের গ্রহণযোগ্যতা অনুযায়ী আমাদের কি করতে হয়? আগেরটা উত্তর করতে হয়। আচ্ছা, আগেরটা না দেখে তো আমরা পরেরটা দেখার কোনো সুযোগ নাই, এই জন্য আমাদের আগেরটাই উত্তর করতে হবে। আচ্ছা, এ বির মান কত? তাহলে আমাদের এর মান যদি বের করতে চাই, তাহলে আমাদের সংখ্যা দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা এর মান পাবো। 5 আর 2 যোগ করলে কত হয়? 8। 8 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 4। বি এর মান বের করব। তাহলে আমাদের 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 1। এখন গুণ করতে হবে, 4 কে কত হয়? 4। অঙ্ক শেষ। ওকে, একটি সরলরেখার
ওপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের ওপর অঙ্কিত বর্গের কত গুণ? তাহলে একটি সরলরেখা এটা, এই সরলরেখার আমাদের ওপর অঙ্কিত বর্গ আট করব আমরা, এর অর্ধেকের ওপর অঙ্কিত বর্গ করব, তার মানে সবগুলো বাহুই সমান হবে। যখন সবগুলো বাহু সমান হবে, এখানে কয়টা হলো? 4টা, তাহলে 4 গুণ হবে, উত্তর হবে 4 গুণ। এবার পরের প্রশ্ন যদি আসি, 56 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা বিসিএস এও আসছিল, আবার আমাদের এই যে এই নৌবাহিনীর আমাদের হচ্ছে উচ্চমান সহকারীতেও আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এ বি ইজ ইকুয়াল টু 3/4, বি আচ্ছা এ ইজ টু বি ইজ ইকুয়াল টু 3:4, বি ইজ টু সি ইজ ইকুয়াল টু 5:6, সি ইজ টু ডি ইজ ইকুয়াল টু 2:3। তাহলে আমাদের যে কাজটা করব, এ ভাগ হলো বি গুণন, সবগুলো গুণ করে দিব অনুপাত, বি ভাগ হলো সি গুণন সি ভাগ কি ডি, সব অনুপাত গুণ করে দিলাম, তারপরে ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে এখানে লিখি, দেখা যাবে? আচ্ছা 3/4 প্রথম অনুপাতটা লিখলাম, গুণ চিহ্ন দিব, 5/6 আর পরেরটা হবে 2/3। তাহলে এখানে বি বি কাটা যায়, সি সি কাটা যায়, তাহলে এখানে আমরা কাটাকাটি করি, 3 এই 3 কাটবো, আর তো কাটা যায় না, তাহলে এখানে কি দেখবো, এ ভাগ ডি আছে, আর এখানে কি আছে, উপরে 5 আছে, 3 × 4 = 12 আছে, তাহলে এ ইজ টু ডি ইজ ইকুয়াল টু 5:12। তাহলে 5:12 যেখানে আছে সেটাই হবে উত্তর। কত সহজ না? অনেক সহজ, ঠিক আছে। আচ্ছা, আপনারা অনেক কমপ্লেক্স চিন্তা করেন, তো এই জন্য সবগুলো অঙ্ক কমপ্লেক্স মনে হয়, হ্যাঁ। আপনারা কমপ্লেক্স চিন্তা বাদ দিয়ে বের হয়ে আসেন, দেখবেন যে অঙ্ক সহজ। কোন ত্রিভুজের 3টি বাহুকে একইভাবে বর্ধিত করলে আমাদের বহিস্থ কোণ 3টির পরিমাপ কত? তাহলে এখন দেখি, একটা ত্রিভুজ এটা, সবগুলোকে আমরা একইভাবে বর্ধিত করি, যে কোণগুলো উৎপন্ন হবে এই কোণগুলোর সমষ্টি, এটা বহিস্থ কোণ, বহিস্থ কোণগুলোর সমষ্টি আমরা জানি 360 ডিগ্রি। যে কোনো বহুভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। সেটা চতুর্ভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে, সব আমাদের কি ষড়ভুজ হতে পারে, সবগুলোর বহিস্থ কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাই না? আমরা রিসেন্ট ক্লাসে পড়েছি আমরা। ওকে, এবার আমরা শেষ প্রশ্নগুলো একটু খেয়াল করি, একটু বড় করে দেবো না? ঠিক আছে, দেখা যাচ্ছে? ওকে। আচ্ছা, a plus b is equal to c, a cube plus b cube plus 3abc is equal to what? এগুলো সব প্রশ্ন হুবহু আমাদের শীট থেকে। a cube plus b cube plus 3abc, সূত্রে ফেলি আমরা, a plus b all cube minus 3ab, a plus b plus 3abc, তাহলে এখানে c কিউব মাইনাস 3abc প্লাস 3abc কাটি কাটি c কিউব আসে, যেখানে আছে সেটাই হবে উত্তর, হ্যাঁ। আচ্ছা, দুই সমকোণ অপেক্ষা বড়, আমি বলছিলাম ক্লাসে, এই প্রশ্নটা আমি ক্লাসে বলছিলাম, তোমরা দেখো দেখি যারা আমার স্টুডেন্ট তারা একটু খেয়াল করে দেখো, দুই সমকোণ অপেক্ষা বড় 4 সমকোণ অপেক্ষা ছোট, বা আমি বলছিলাম 180 ডিগ্রি অপেক্ষা বড় 360 ডিগ্রি অপেক্ষা ছোট, তাহলে আমরা ওভাবেও আসতে পারে, এভাবেও আসতে পারে। দেখো আমাদের প্রশ্ন কিন্তু চলে আসছে, তাহলে আমাদের কি কোণ হবে? প্রবৃদ্ধ কোণ হবে, সবচেয়ে বুড়া কোণ, হ্যাঁ। আচ্ছা, দুইটি সরলরেখার আমাদের কি বলছে? গুণফল বলছে 1536, লসাগু বলছে 96, গসাগু কত? তাহলে আমাদের দুটি সংখ্যার গুণফলকে আমরা লসাগু দিয়ে ভাগ করব, গসাগু পেয়ে যাবো। এটা সরাসরি আমাদের শীটের প্রশ্ন, আমাদের এখানে কোনো সংখ্যাও চেঞ্জ হয় নাই। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? আমরা সলভ করতে পারি। কয়টা প্রশ্ন ছিল? 10টা? হ্যাঁ, বেশি। মোটামুটি 15টা মনে হয় প্রশ্ন ছিল। দেখি আমরা কয়টা প্রশ্ন ছিল? 3টা না? এখানে আমাদের 41 থেকে, হ্যাঁ, মোট 10টাই ছিল আর কি। তাহলে আমাদের 10টা প্রশ্ন ছিল, 10টা প্রশ্ন খুবই সহজ, যারা এই প্রশ্নগুলো পারবে তারা খুব দ্রুত কি করবে, মানে সবকিছু এগুলো পারতে হবে, আসলে না পারার কোনো সুযোগ নেই। আপনি যদি না পারেন তাহলে আপনার এটা ব্যর্থতা, কথা ক্লিয়ার? এটা মানে না পারার কোনো সুযোগই নাই। আর আপনি যত ম্যাথ কম পারবেন তত মনে করবেন চাকরির পরীক্ষা থেকে আপনি তত দূরে। তাহলে বাসায় বসে বসে আপনার চর্চা করেন ভালোভাবে, আপনার সঠিক নিয়মে চর্চা করেন। আর যদি নিজে চর্চা না করতে পারেন তাহলে অবশ্যই দক্ষ মানুষের কাছে যান, যিনি আপনাকে সুন্দর করে সাজিয়ে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।